আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বার কাউন্সিল এক্সাম ডক্টর পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম দি কোড অফ সিভিল প্রসিডিউর থেকে আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যেহেতু সামনে পরীক্ষা চলে এসেছে, লিখিত পরীক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো বিগত পরীক্ষাগুলোতে বিজিএস অথবা বার কাউন্সিলের পরীক্ষাগুলোতে এসেছিল সেগুলো নিয়েই আলোচনা করতে চাচ্ছি। এখন যে কোশ্চেনটি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার ডিগ্রি জারির জন্য সেই আদালতেই দরখাস্ত করতে হবে যে আদালত কর্তৃক ডিগ্রিটি প্রদত্ত হয়েছে। শব্দগুলো দ্বারা কী বোঝায়? এটি বিজিএস 2013 সালে এসেছিল। কোশ্চেনটি আবার পড়ি। ডিগ্রি জারির জন্য সে আদালতে দরখাস্ত করতে হবে যে আদালত কর্তৃক ডিগ্রিটি প্রদত্ত হয়েছিল। এই শব্দগুলো দ্বারা কী বুঝিয়েছে? এই শব্দগুলো দ্বারা উত্তর হচ্ছে এটি দেওয়ানি কার্যবিধির 37 ধারাতে আলোচিত হয়েছে। এই শব্দগুলো দ্বারা প্রথম আদালত বা আদি আদালতকে বোঝানো হয়েছে। সেই আদালত বলতে কোনো ডিগ্রি বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত যে আদালত কর্তৃক প্রদত্ত হলেও প্রথম বা আদি আদালত কর্তৃক প্রদত্ত হয়েছে, এটা ধরে নিতে হবে। কারণ বিচারিক আদালতে যে আদালত ডিগ্রি প্রদান করেছে বা যে আদালতে তা জারির জন্য প্রেরিত হয়েছে, বিচারিক আদালতে যে আদালত ডিগ্রি প্রদান করেছে অথবা যে আদালতে তা জারির জন্য প্রেরিত হয়েছে, এখানে আদি আদালতকে বোঝানো হচ্ছে বা প্রথম আদালতকে বোঝানো হচ্ছে। সেকেন্ড কোশ্চেন আরেকটি আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো ডিগ্রি জারির দরখাস্ত দাখিলের সময়সীমা কত? ডিগ্রি জারির দরখাস্ত দাখিলের সময়সীমা কত? এটি বিজিএস 2013 সালে এসেছিল। এটিও ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যেটি বার কাউন্সিল 2013 সালেও এসেছিল। এই কোশ্চেনটি যে ডিগ্রি জারির জন্য দরখাস্ত দাখিলের সময়সীমা কত? সাধারণত এটি দেওয়ানি কার্যবিধির 48 ধারাতে আলোচনা করা হয়েছে যে ডিগ্রি জারির জন্য দরখাস্ত দাখিলের সময়সীমা 12 বছর। 12 বছর পরে আর ডিগ্রি জারির দরখাস্ত দাখিল করা যাবে না। কিন্তু এখানে আপনার আরও কিছু বিষয় আছে, যেটি আপনার 1908 সালের তামাদি আইনের 182 অনুচ্ছেদে যেটি বলা হয়েছে 3 বছরের ভিতরে প্রথম ডিগ্রি জারি করতে হবে এবং প্রতিটি ডিগ্রি জারির সময়সীমার ব্যবধান 3 বছরের বেশি হবে না। এক্ষেত্রে যতগুলো দরখাস্ত দায়ের করতে হবে সবগুলো করা যাবে, কিন্তু 12 বছর অতিক্রম করবে না। 12 বছরের পরে আরেক ডিগ্রি জারির জন্য দরখাস্ত করা যাবে না। কিন্তু এক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। দুটি ব্যতিক্রম হচ্ছে, যদি প্রতারণামূলকভাবে যদি ডিগ্রি জারি করা হয়ে থাকে, যদি কোনো রকম জালিয়াতি অন্যায় কোনো কিছু যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার 12 বছর পরেও ডিগ্রি জারি করা যাবে। যদি প্রতারণামূলকভাবে কোনো ডিগ্রি জারি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার 12 বছর পরেও ডিগ্রি জারি করা দরখাস্ত জারি করা যাবে। আবার যদি নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত বিষয়ে থাকে কোনো, সেক্ষেত্রেও এই 48 ধারার বিধানের ব্যতিক্রম এটা, যে 12 বছর পরেও দরখাস্ত দাখিল করা যাবে। তবে আরেকটি বিষয় আছে, 1908 সালের তামাদি আইনের 183 অনুচ্ছেদকে প্রভাবিত করবে না। এই বিষয়টি মনে রাখবেন যে এখানে 1908 সালের তামাদি আইনের 183 অনুচ্ছেদে যে বিধান আছে সেটিকে প্রভাবিত করবে না। আমি নেক্সট আরেকটি কোশ্চেন আলোচনা করতে চাচ্ছি। মূলত ধারা সংক্রান্ত বিষয়ে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। পরীক্ষাতে আসার মতো আপনাকে কিছু শখ করে নিতে হবে সাজেশন আকারে, যে আপনি কতগুলো কোশ্চেন পড়বেন দেওয়ানি কার্যবিধি থেকে, ধারা থেকে এবং আদেশ থেকে। তো প্রথমে আমরা ধারার যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করে নিই সামনে, তারপরে পরীক্ষার জন্য আপনি সাজায় নেবেন, নোট করে নেবেন। আমি যে বিষয়গুলো আলোচনা করছি এগুলো অত্যন্ত সহজভাবে সাবলীল ভাষায় আলোচনা করছি, কিন্তু আপনারা বইতে কিংবা বিভিন্ন গাইডে যখন পড়তে যাবেন তখন দেখবেন যে অত্যন্ত কঠিন ভাষায় বলা আছে, যেগুলো পড়তে এবং আয়ত্ত করতে আপনাদের অত্যন্ত সময় লাগবে। কিন্তু আমি এই লেকচারে অত্যন্ত সাবলীল ভাষায় বলে যাচ্ছি, কিন্তু আপনারা যখন মেন বই পড়বেন কিংবা কোনো গাইড পড়বেন দেখবেন যে পানির মতো সহজ হয়ে যাবে। আর বেশি বড় বড় করে অ্যান্সার পড়তে যাবেন না। গাইডগুলোতে মেন বইয়ে অনেক বড় বড় অ্যান্সার আছে, লেখার সময় কিন্তু আপনারা মোটেও সময় পাবেন না পরীক্ষাতে, এই জিনিসটা মনে রাখবেন। আর সময় অবশ্যই বড় একটা বিষয়, সেই টাইম ম্যানেজমেন্ট এর জ্ঞান থাকতে হবে পরীক্ষার হলে, যেন আপনি লেখা শেষ করতে পারেন। সেই জন্য কোশ্চেনগুলো এমনভাবে পড়বেন যেন অ্যান্সারগুলো আপনি লিখতে পারেন সঠিক সময়ে। তাহলে পরবর্তী কোশ্চেন আমি পড়তে চাচ্ছি,
যে ডিগ্রি কার্যকরীকরণের পূর্বেই যদি ডিগ্রি কার্যকরীকরণের পূর্বেই যদি ডিগ্রি দেনাদার মারা যায় অথবা মৃত্যু হয়, তাহলে ডিগ্রিদারের সামনে কী কী পথ খোলা থাকে? এটি বিসিএস 2013 সালে আসছিল। কোশ্চেনটি আবার পড়ি। ডিগ্রি কার্যকরীকরণের পূর্বেই যদি ডিগ্রি দেনাদারের মৃত্যু ঘটে, সেক্ষেত্রে ডিগ্রিদারের সামনে কী কী পথ খোলা থাকে? দেওয়ানি কার্যবিধির 50 ধারায় এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে মৃত ডিগ্রি দেনাদারের বৈধ প্রতিনিধি গণের উপর ডিগ্রি জারির জন্য ডিগ্রিদার আবেদন করতে হবে। তার মানে কি? বৈধ প্রতিনিধির বিষয়টি তামাদি অনুচ্ছেদেও বলা আছে, 175 এবং 76 অনুচ্ছেদে। এগুলো কিভাবে আপনার বৈধ প্রতিনিধি সিলেক্ট করতে হয়, কতদিনের ভিতরে সিলেক্ট করতে হবে, এবং 22 আদেশেও দেওয়ানি কার্যবিধিতে আছে বৈধ প্রতিনিধি। সেক্ষেত্রে সে বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। এখন নেক্সট কোশ্চেন আমরা আলোচনা করি যে দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 51 ধারা মতে ডিগ্রি জারির উপায়সমূহ কী কী? ডিগ্রি জারির উপায়সমূহ আপনার দি কোড অফ সিভিল প্রসিডিউর 51 ধারাতে 5 ভাবে ডিগ্রি জারির কথা বলা হয়েছে। ডিগ্রি জারির উপায়সমূহ যে ডিগ্রিভুক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে 1, 2 ক্রোক ও বিক্রয়ের দ্বারা অথবা ক্রোকবিহীন বিক্রয়ের দ্বারা, 3 বলতেছে গ্রেপ্তার ও কারাগারে আটকের দ্বারা, 4 রিসিভার নিয়োগের মাধ্যমে, 5 অন্য কোনো পন্থায় জারির আদেশ প্রদানের মাধ্যমে। তার মানে ডিগ্রি জারির উপায়সমূহ 51 ধারাতে 5 প্রকারে বলা হয়েছে। এটি আবার বলি। ডিগ্রিভুক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে, তার ক্রোক ও বিক্রয়ের দ্বারা অথবা ক্রোকবিহীন বিক্রয়ের দ্বারা, দেওয়ানি কারাগারে আটকের দ্বারা, গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটকের দ্বারা, রিসিভার নিয়োগের দ্বারা অথবা অন্য কোনো পন্থায়। নেক্সট আরেকটি কোশ্চেন আলোচনা করতে চাচ্ছি, যেটি আপনার আদেশেও আছে। আদালত কর্তৃক কমিশন ইস্যুর ক্ষমতার উপর সংক্ষিপ্ত টিকা লিখন, যেটি বিজিএস 2021 সালে এসেছিল। এটি 26 আদেশেও কমিশন সম্পর্কে আলোচনা করা আছে এবং এটি ধারাতে 75 ধারাতে আলোচনা করা হয়েছে। যেটি উত্তরটি আমি সংক্ষেপে বলি। 4টি ক্ষেত্রে 75 ধারা অনুসারে কমিশন নিয়োগ করা যায়, যেটি সংক্ষেপে বলা হয় জ-স-হিবা। মনে রাখবেন, জ-স-হিবা। যেখানে একে বলা হচ্ছে জবানবন্দি গ্রহণের জন্য, সংক্ষেপে বলা হচ্ছে জবানবন্দি গ্রহণের জন্য, জবানবন্দি বা সাক্ষ্য গ্রহণ করতে। এটি 26 আদেশের এক বিধিতে আছে, 26 আদেশের এক বিধিতে আছে। আবার 2 বলা হচ্ছে যে সতে হচ্ছে সরেজমিনে বা স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য, যেটি 26 আদেশের 9 বিধিতে আলোচনা করা হয়েছে। 3 বলা হচ্ছে যে হিবা বলা হয়েছিল, হিতে হচ্ছে হিসাব পরীক্ষা ও সমন্বয় করতে, এটি 26 আদেশের 11 বিধিতে আলোচনা করা হয়েছে। এবং 4 সেই হিবা বলা হয়েছে বাতে বাটোয়ারা করার জন্য, মানে সম্পত্তি বাটোয়ারা করার জন্য, এটি 26 আদেশের 13 বিধিতে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে কটা কোশ্চেন আলোচনা করা হয়েছে এগুলো বার কাউন্সিল এবং বিজিএসের বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আপনাদেরকে এইভাবেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো ধরে ধরে সংক্ষিপ্ত আকারে নোট করে এগিয়ে যেতে হবে। আপনাদের ভালো লাগলে পরে লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমি আপনাদের সাথে আছি, অ্যাডভোকেট মোহাম্মদ সামাদুল ইসলাম। দি কোড অফ সিভিল প্রসিডিউর পানির মতো সোজা করে পড়ানোর জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।